সেদিন আমার কয়েকজন বন্ধু ব্যান্ডেল গিয়েছিল ঘুরতে। আমার অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যাওয়ার সময় বা ফুরসত হয়ে উঠছিল না। তাই সেদিন ছুটি পেয়ে আমি আর আমার কয়েকজন বন্ধু বেরিয়ে পড়লাম ব্যান্ডেলের উদ্দেশ্যে। তো এই ভিডিওটা শেষ অবধি দেখো, পুরোপুরি ব্যান্ডেলে কী কী ঘোরার জায়গা আছে, কিভাবে তোমরা যাবে, সমস্ত ডিটেল তোমাদের সাথে শেয়ার করব। শিয়ালদা থেকে যারা যাবে তারা নৈহাটিগামী যে কোনো লোকাল ধরে নৈহাটি পৌঁছে সেখান থেকে ব্যান্ডেল যেতে পারো। এছাড়া হাওড়া থেকেও যেতে পারো ব্যান্ডেল। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি অরূপ। তো এই আমরা ব্যান্ডেল স্টেশন পৌঁছে গেছি। এরপরে আমরা ব্যান্ডেল স্টেশনের বাইরে গিয়ে এখানে প্রচুর অটো টোটো তোমরা পেয়ে যাবে। আমরা একটা অটো বুক করেছিলাম, তো তোমরা তোমাদের সুবিধা মতো অটো বা টোটো যে কোনো একটা বুক করতে পারো। এখানে কিন্তু অনেক বেশি দাম চাইবে, একটু দরদাম করে বুক করাই ভালো। আমরা যে অটো বুক করেছিলাম সেই অটোওয়ালার নাম্বার আমি নিচে স্ক্রিনের নিচে দিয়ে দিলাম, তোমরা তার সাথেও কন্ট্যাক্ট করে নিতে পারো। তো মোট 6টা জায়গা বেসিক্যালি এখানে দেখার, এক এক করে সব দেখাচ্ছি আমি। সেই 6টা জায়গায় আমাদেরকে দেখাবে, সেরকমই কথা হয়েছিল এই কাকুর সাথে। 6টা জায়গা দেখাবে, প্লাস আমরা তারপরে খেয়েও ছিলাম। এই প্রথম জায়গায় আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, তার নিজের বাড়ি। হুগলির দেবানন্দপুর গ্রামে তিনি জন্মেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখার আমরা খুবই ভক্ত। আমি তো বিশেষ করে তার লেখাটা এতটাই তার লেখা বাস্তবিক আর সেই সময় প্রাসঙ্গিক ছিল। তো যাই হোক, বাড়িটা এখনও কিন্তু ওয়েল মেনটেন, খুব সুন্দর লাগলো। বাড়িটার এত সুন্দর পরিবেশ, গাছগাছালি ভর্তি, চারদিকে সবুজের মাঝে দাঁড়িয়ে রয়েছে, অসাধারণ লাগছিল দেখতে। তো এটা হচ্ছে বাড়ির পিছন দিকটা। বাড়ির পিছন দিকটাও বেশ সুন্দর, পুরো জায়গাটাই এত সুন্দর সবুজ দিয়ে ঘেরা, দারুণ লাগছিল দেখতে। ইচ্ছা করছিল বাড়ির ভেতরে যেতে, কিন্তু সেটা সম্ভব নয়। এখানে একটা টয়লেট রয়েছে, আর এটা বেসিক্যালি বাড়ির রান্নাঘরটা। তখন রান্নাঘর, টয়লেট এগুলো সব আলাদা থাকতো। তো এটা হচ্ছে রান্নাঘরটা। রান্নাঘরের মাঝখানে সেই সাবেক কালের মতো আলপনা আঁকা, খুব সুন্দর লাগছিল দেখতে। তবে আমি একটা কথা বলবো, অবশ্যই শীতকালে যেও, গরমকালে প্রচণ্ড কষ্ট হবে। কিন্তু রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, বা যে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, চারদিকটা এত সুন্দর লাগছিল দেখতে। এই আম গাছগুলো আমের মুকুল এসছে, বাকি এত গাছগাছালি, দারুণ লাগছিল দেখতে। এটা শীতকালে আরও বেশি মজা করতে পারতাম। তো এরপর আমরা চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, লাহিড়ী বাবার আশ্রমে। 2003 সালে এটা শুরু হয়েছিল। ঘন সবুজের মাঝখানে অবস্থিত এই বিশাল আশ্রমের মধ্যে প্রধান মন্দির ছাড়াও কিন্তু অসংখ্য মন্দির আছে, যেমন নারায়ণ মন্দির, শিব মন্দির, কালী মন্দির, দুর্গা মন্দির, এগুলো সবই আছে, সবই তোমাদের দেখাবো। এর কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই। আর সকাল 10টা থেকে 12টা অবধি মন্দির খোলার সময়, আবার বিকেলে 4টে থেকে খোলা হয়। চারিদিকটা খুব সুন্দর, ফুলের বাগানে ভর্তি। আর এখানে খুব সুন্দর একটা মা দুর্গার স্কাল্পচার রয়েছে, অসাধারণ একটা স্কাল্পচার। এই হলো মা দুর্গার মন্দির। ভেতরে মা দুর্গার খুব সুন্দর একটি মূর্তি রয়েছে। এছাড়াও শিব মন্দির রয়েছে, আরও অনেক মন্দির রয়েছে, সব দেখাবো। একদিকে মন্দির, একদিকে মুসলমানদের তাদের প্রার্থনার জায়গা, আবার ঠিক তার উল্টো দিকে যীশুখ্রিস্টের মূর্তি রয়েছে। বলে না সর্বধর্ম সমন্বয়, যেটা। আবার একটু এগিয়ে গেলে বাবা লোকনাথ দেবের মন্দির আছে, তারপরে শিব মন্দির রয়েছে, সর্বধর্ম সমন্বয় যেটাকে বলে আর কি, সব কিছু একসাথে। আর অনেকটা জায়গা জুড়ে এই আশ্রমটা।
এখানে একটা খুব সুন্দর মতো জায়গা, এটা মানে পাথরের মতো করে ঘেরা, মাঝখানে রাধাকৃষ্ণের মূর্তি একটা নৌকোর উপরে বসানো হয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এই হচ্ছে একটা সাঁকোর মতো করা, এই সাঁকো দিয়ে উঠে এই হচ্ছে শিব মন্দির এটা। তো এটা বেশ অন্যরকম একটা কনসেপ্ট লাগলো, এই সাঁকো দিয়ে উঠে ভেতরে হচ্ছে শিব মন্দির, দেবাদিদেব মহাদেবের মূর্তি, মানে দারুণ লাগলো এটা দেখে। সব কিছুর মধ্যে একটা নতুনের ছোঁয়া, আর বেশ শান্তি লাগছিল, মানে খুব শান্ত জায়গাটা, নিরিবিলি জায়গা, সবুজে ঘেরা, দারুণ লাগছিল। এরপর আমাদের পরবর্তী দর্শনীয় স্থান গায়ত্রী দেবীর মন্দির। 2015 সালে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। তো ভেতরে অনেকটা জায়গা, এই ভেতর মানে এরও ভেতরটা খুব সুন্দর করে সেই লাহিড়ী বাবার আশ্রমের মধ্যেই সাজানো, একদম ফুলের টব, ফুলের বাগানে ঘেরা, আর চারদিকে এত সবুজ, মানে দারুণ লাগছিল দেখতে। তবে গরমকালে না গেলে আর একটু ভালো লাগতো, মানে শীতকালে গেলে ভালো লাগতো বেশি। যাই হোক, তবে আমার এখানে একটা জিনিস মনে হলো যে যাদের হাতে সময় কম থাকবে বা যারা কোনো জায়গা স্কিপ করতে চাও, মানে যদি মনে হয় যে না সময় কম, এই জায়গাটা না দেখলেও চলবে, তাহলে আমি বলবো গায়ত্রী দেবীর মন্দিরটা স্কিপ করা গেলেও যেতে পারে, এটা আমার ওপিনিয়ন। তো যাই হোক, এরপরে আমরা চললাম বাঁশবেড়িয়ার দিকে। বাঁশবেড়িয়ায় কী আছে? বাঁশবেড়িয়ায় আছে হংসেশ্বরী মন্দির। তো বাঁশবেড়িয়া হলো ব্যান্ডেল আর ত্রিবেণীর মাঝামাঝি অবস্থিত একটা শিল্প শহর। আমরা এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম সেটা মানে বোঝা যাচ্ছিল, খুব মানে দারুণ রাস্তাঘাট, তো দারুণ অসাধারণ। আর রাস্তার আশেপাশে প্রচুর ইন্ডাস্ট্রি প্ল্যান্ট, এগুলো দেখতে পাচ্ছিলাম, আর এই ব্রিজটাও খুব সুন্দর লাগছিল। তো এরপরে আমরা যাই হংসেশ্বরী মন্দিরের দিকে। তো আমরা পৌঁছে গেছি হংসেশ্বরী মন্দিরে। বাইরে জুতো খুলে রেখে ভেতরে যেতে হবে। তো বাইরে জুতো খুলে রাখার ব্যবস্থা আছে, কিন্তু গরমকালে গিয়েছি বলে মানে পা তো রোদে মানে কি বলবো কাবাব হয়ে যাচ্ছিলো। যাই হোক, তো যেটা বলছিলাম, এই মন্দিরটা হচ্ছে বেসিক্যালি একটি কালী মন্দির বলা চলে। এর উচ্চতা হচ্ছে 230 ফুট। রানী হংসেশ্বরী ছিলেন রাজা নৃসিংহদেব রায়ের মা, তাই দেবীকে মা হংসেশ্বরী নামে পুজো করা হয়। তো হিন্দু পুরাণে এই দেবীকে মা কালীর এক রূপ হিসেবে পুজো করা হয়, এই জন্য এটা বললাম হংসেশ্বরী মন্দির বেসিক্যালি কালী মন্দির। এছাড়া এখানে অনন্ত বাসুদেব মন্দিরও রয়েছে। হংসেশ্বরী মন্দিরের আরেকটা যে জিনিস আমার খুব ভালো লাগলো, মানে এই মন্দিরের নকশাটা না বাকি এখানকার আশেপাশের মন্দিরগুলোর থেকে অনেকটা আলাদা। 1788 সালে রাজা নৃসিংহদেবরা এই মন্দিরটা বানিয়েছিল। এই মন্দিরের নকশার মধ্যে 13টা মিনার বা রত্ন রয়েছে, যেটা আমাদের সেই হ্যারি পটারের হগওয়ার্টসের কথা মনে পড়ে। যাই হোক, জোকস অ্যাপার্ট। তো আরেকটা কথা এখানে বলে রাখা অবশ্যই দরকার, যে এই মন্দিরের সাথে কিন্তু মানব দেহের অভ্যন্তরীণ কাঠামো, মানে মানুষের শরীরের অভ্যন্তরীণ কাঠামোর একটা খুব মানে নিবিড় সম্পর্ক রয়েছে। পুরাণ অনুযায়ী আমাদের মানব দেহের 5টি চক্র থাকে। তো এই 5 তলা মন্দিরের কিন্তু প্রত্যেকটি তলা, প্রত্যেকটি মহল বলা যায় আমাদের মানবদেহের 5টি অংশের মতো: বজ্রক্ষ, ইরা, চিত্রিণী, পিঙ্গলা, সুষুম্না। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন ব্যান্ডেল চার্চ। তো ব্যান্ডেল চার্চ প্রতিষ্ঠিত হয়েছিল 1660 খ্রিস্টাব্দে। তো ওই 16 শতাব্দীর মধ্যভাগ থেকেই ব্যান্ডেল শহরটাকে বন্দর হিসেবে ব্যবহার করতো পর্তুগিজরা। আমরা সবাই জানি মুঘল সম্রাট আকবরের সময় থেকে 1571 হুগলিতে একটি শহর নির্মাণের অনুমতি পায়। তো সেই সময় 1598 খ্রিস্টাব্দ নাগাদ এই হুগলিতে ক্যাথলিক
খ্রিস্ট ধর্মাবলম্বীর সংখ্যা ছিল প্রায় 5,000। আসলে ওই পর্তুগিজরা যখন এখানে এসে বাস করতে শুরু করার, পর্তুগিজদের ম্যাক্সিমামই ছিল খ্রিস্ট ধর্মাবলম্বী, তাই তাদের একটা প্রার্থনা করার জায়গা দরকার। তাই 1599 সালে, মানে 1598 ঠিক পরের বছর, ওই সময় 1598 যখন পর্তুগিজরা আসতে শুরু করে, ঠিক তার পরের বছর 1599-তে ক্যাপ্টেন পেদ্রো তাভারেস সর্বসমক্ষে ক্যাথলিক ধর্মপ্রচার আর গির্জা নির্মাণ করার জন্য সম্রাটের অনুমতি কিন্তু লাভ করেন। আর সেই হিসেবেই 1599 এই ব্যান্ডেল চার্চ নির্মিত হয়। কিন্তু 1632 খ্রিস্টাব্দে মুরেরা হুগলি আক্রমণ করে প্রথম যে গির্জাটা নির্মিত হয়েছিল সেটা কিন্তু সে সময় ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায় আর কি। তো তারপরে আবার 1660 খ্রিস্টাব্দে এই নতুন করে এই ব্যান্ডেল চার্চ, যেটা আমরা এখন দেখতে পাই, সেটা নির্মাণ হয়। সে নির্মাণ করেন গোমেজ দে সেতো। তো এরপরে কিন্তু এই চার্চটাই আমরা, নতুন যে চার্চটা সেটাই কিন্তু আমরা দেখি। পুরোনো চার্চটা কিন্তু এখন নেই, তার কিছু ভগ্নস্তূপ এখনও কিছু জায়গায় আছে। তো এটাই হচ্ছে প্রার্থনা গৃহ। প্রার্থনা গৃহের মধ্যে কিন্তু ভিডিও করাটা অ্যালাউড নয়, তবু আমি সেটা সত্যিই দেখতে পাইনি প্রথমে ভিডিও করার চক্করে, এখানে সেটা লেখা ছিল। তো আমি ভিডিও করতে করতে ঢুকে গেছিলাম। তো যাই হোক, পরে আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছি। তো ভেতরটাও খুব সুন্দর, যেরকম চার্চে প্রার্থনা গৃহ হয়। এরপর চার্চ থেকে বেরিয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই আমরা সোজা ঢুকে গেলাম চার্চের ঠিক উল্টো দিকে বাবা কেবিন রেস্টুরেন্টে। ভেতরটা কিন্তু বেশ ছিমছাম আর পরিষ্কার পরিচ্ছন্ন। আলাকাটে অনেক মেনুই ছিল, তবে আমরা 4 জনেই থালি নিয়েছিলাম। আমরা 3 জন নিয়েছিলাম চিকেন থালি আর 1 জন মাটন থালি নিয়েছিল। চিকেন থালিতে ডাল, সবজি, স্যালাড, আলু ভাজা আর চিকেন ছিল। 2 পিস বেশ বড় বড় চিকেন ছিল। সব মিলিয়ে দাম ছিল 150 টাকা। তো বেশ ভালো ছিল খাবার দাবার। ওর একটা কপির তরকারিও দিয়েছিল। এই 2 পিস চিকেন, বেশ বড় বড় চিকেন। ওভারঅল খাবার কিন্তু বেশ ভালো ছিল। আচ্ছা, এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন এবং শেষ আজকের গন্তব্য হুগলি ইমামবাড়া। তো এই সামনেটা কাজ হচ্ছিল। তো হুগলি ইমামবাড়ার ইতিহাস কম বেশি আমরা সবাই জানি। 1841 সালে মোহাম্মদ মহসিন এই ভবনটার নির্মাণ কাজ শুরু করেছিলেন। তো ভবনটি দোতলা, আমরা দেখতেই পাচ্ছি ভবনটি দোতলা, যার প্রবেশদ্বারের ওপরে এই সামনের দিকটা একটা দীর্ঘ ঘড়ির টাওয়ার রয়েছে। তো আর প্রত্যেক দেওয়ালে, এই মসজিদের প্রত্যেক দেওয়ালে কিন্তু কোরআনের জটিল নকশার পাঠ্য খোদাই করা রয়েছে। আর ভেতরটা বেশ সুন্দরভাবে সাজানো, মার্বেল, ঝুলন্ত লণ্ঠন, মোমবাতি, এই সমস্ত দিয়ে। আর বেসিক্যালি হুগলির ইমামবাড়া কিন্তু তার ঘড়ির জন্য বিখ্যাত। এই মূল প্রবেশদ্বারের যে 2টো টাওয়ার রয়েছে, সেই টাওয়ারের মধ্যিখানে কিন্তু ওই ঘড়িটা আছে। আমি দেখাচ্ছি, যতটা পারি দেখাবো। তো এটা প্রায় 150 ফুট উঁচু। আর এর মধ্যে এই ঘড়িটা 1852 সালে কেনা হয়েছিল 11,721 টাকায়। ঘড়িতে 2টি কাঁটা রয়েছে, যার সাথে 3টে ঘন্টা আছে। আর তাদের প্রত্যেকের ওজন যথাক্রমে 80 মণ, 40 মণ এবং 30 মণ। এরপরে এদিকে রয়েছে আমরা সূর্য ঘড়ি। এটা আরেকটা ঘড়ি, এটা অন্যরকম। যেটা আমরা সূর্য ঘড়ি কনসেপ্ট সবাই জানি, সূর্যের আলোকে নির্ধারণ করে যে ঘড়িটা চলে। তো এই সূর্য ঘড়িটা আমরা দেখতে যাচ্ছি, যেটা হচ্ছে মসজিদের পেছন দিকটা, ইমামবাড়ার পেছন দিকটায়। এই হচ্ছে সূর্য ঘড়ি। এই যে সূর্যের আলো পড়ে এখানে একটা মাঝখানে কাটার মতো রয়েছে। এই আলোর ছায়াটা যেখানে পড়েছে, এই কাটার ছায়াটা যেখানে পড়েছে আলো অনুযায়ী, এই যে সূর্য আর এই যে সূর্য ঘড়ি, কাটার ছায়াটা যেভাবে পড়েছে সেইভাবেই কিন্তু সময় তখন নির্ধারণ করা হতো। এবার আমরা যাচ্ছি এই টাওয়ারগুলোর, যে টাওয়ারের কথা বললাম বেসিক্যালি, যেটার জন্য ইমামবাড়া বিখ্যাত। আমি গুনে দেখেছি 152টা সিঁড়ি, পুরো 152টা সিঁড়ি উঠে কিন্তু সবচেয়ে ওপরে, টপে পৌঁছানো যায়। তো ওপর থেকে ভিউটা এতটাই সুন্দর, সেটা দেখে এই 152টা সিঁড়ি ভেঙে যে এলাম,
আবার 152টা সিঁড়ি নামতে হবে, নামাটা অনেক বেশি ইজি, তো সেটা আর মনে হয় না, মানে ওপরটা এত সুন্দর। মাঝখানে এরকম একটা জায়গা আছে যেটা মাঝের ছাদের মতো, তো এখানে কাজ হচ্ছিলো, আমাদের বেশি ভেতরে বা ওই বাউন্ডারির দিকে যেতে দেয়নি, দেওয়ালের দিকে আমি যেতে চেয়েছিলাম। যাই হোক, সেখান থেকেও ভিউটা ভালো লাগছিলো। যাই হোক, আমরা তো সবচেয়ে উপরে যাচ্ছি, তো এখান থেকে ভিউ নেওয়ার আর কী দরকার, তাই জন্য আর কথা না বাড়িয়ে তর্ক না করে সোজা সিঁড়ি দিয়ে, সিঁড়িগুলোও খুব খাড়া খাড়া শেষের দিকে। তো যাই হোক, এই ওপরটা কিন্তু এইরকম ঘুপচি মতো, মানে একটা টাওয়ার যেরকম হয় আর কি, চারদিকে এরকম ছোটো ছোটো জানলা দিয়ে ঘেরা। এই যে অসাধারণ লাগছিলো দেখতে ওপর থেকে, মানে এই দৃশ্য সামনাসামনি যে দেখেছে সেই বুঝবে, মানে অসাধারণ লাগছিলো, এটা ভাষায় বোঝানো যাবে না, দারুণ লাগছিলো। এটা যদি খোলামেলা হতো আরও ভালো লাগতো, কিন্তু সেফটির জন্য সেটা করেনি। যাই হোক, আর যেটা আমি বলতে ভুলে গেছি, এখানে কিন্তু ছেলেদের ওঠার সিঁড়ি আর মেয়েদের ওঠার সিঁড়ি আলাদা। তো এই অবধি ছিল আজকের ভিডিও। সবাই কমেন্ট সেকশনে জানিও কেমন লেগেছে ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা এখানে ঘুরতে গিয়েছিলে আগে, তারা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আর কিছু দেখার আছে কিনা, বা তোমাদের ভিডিওটা কেমন লাগলো। অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই।